খসড়া তালিকায় ভোটার বেড়েছে 18 লাখ। আপত্তি জানানোর শেষ তারিখ 17 জানুয়ারি। 2 মার্চ চূড়ান্ত তালিকা। নিজের জন্য নয়, জনস্বার্থে কাজ করতে হবে। সমাজসেবা দিবসে প্রধান উপদেষ্টা ওয়াকাথনে উদ্বোধন। ঘন কুয়াশার চাদরে রাজধানী। দেশের বেশিরভাগ অঞ্চলে দেখা নেই সূর্যের। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9.8। এবং অস্থিরতা সত্ত্বেও পোশাক রপ্তানিতে সার্বিক প্রবৃদ্ধি 6.5%। রাজস্ব আদায়ে রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম কাস্টম। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,33,512 জন। ভোটার বেড়েছে 18,33,352 জন। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি। খসড়া এই তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা 6,33,30,103 জন এবং নারী ভোটার সংখ্যা 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। বাই ডিফল্ট সবার তথ্য যাচাই হচ্ছে। আজকে যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনের তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। সো প্রত্যেকেই কিন্তু আন্ডার স্ক্রুটিনি, ইন্ডিভিজুয়াল ভোটার দ্বারা এবং এলাকার মানুষ দ্বারা। পাশাপাশি আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। আমাদের ধারণা ইনশাল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি, 30 জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। নিজের জন্য নয়, জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মানিকনী এভিনিউয়ে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষারও আহ্বান জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, দেশের জনগণকে মনে করিয়ে দিতে হবে, সমাজের সেবা করা শুধু মন্ত্রণালয়ের কাজ নয়, এটা দেশের সবার কাজ। আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ। পরস্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি। আজকে আহ্বান জানানোর দিন এই সমাজ সেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে, পরের জন্য সেবা, পরস্বার্থে কাজ করা, সেটাকে জাগিয়ে তোলা। আমরা যা জীবনে করি যেন মনে হয় নিজের জন্য, নিজের পরিবারের জন্য করা। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। পদাতিক 55 ডিভিশনের অনুশীলন প্রত্যক্ষ করবেন এর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানাতে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে এই যে অনুষ্ঠান, তাকে ঘিরে আসলে কি কি আয়োজন করা হয়েছে এবং কি কি প্রত্যক্ষ করছেন সেখানে? আসলে এটি একটি যুদ্ধক্ষেত্র। এই রাজবাড়ী জেলার এই সাদার এই পদ্মা নদীর মাঝখানে একটি চর উঠেছে, যে সাদার চর নামে পরিচিত। সেখানে একটি যুদ্ধক্ষেত্র, যেখানে একটি কৃত্রিমভাবে একটি যুদ্ধ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের যত যুদ্ধের সরঞ্জাম এবং যুদ্ধের রণকৌশল, যুদ্ধের সমরাস্ত্র, সেগুলো
ব্যবহার করবেন। এই যে আপনি যে দেখছেন এই যে বিশাল এই অঞ্চলটি, এই অঞ্চলে একটি পুরো যুদ্ধক্ষেত্র। এই পুরো অঞ্চলে দেখা যাচ্ছে যে বিভিন্ন শত্রুপক্ষের কিছু নিশানা দেখা যাচ্ছে, লাল পতাকাধারী, সেখানে শত্রুরা অবস্থান করছেন এবং সেখানে মূলত বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সেই শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য তাদের যত ধরনের কার্যক্রম, যুদ্ধে যতগুলো যেসব রণকৌশলের প্রয়োজন হয় সেগুলো তারা ব্যবহার করবেন। আমরা জানতে পেরেছি যে এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হওয়া বাইরাক্তার TB2 ড্রোন, যেটি তুর্কির নাগোর্নো কারাবাখ যুদ্ধে যেটি ব্যবহার হয়েছিল সেটির ব্যবহার হবে এবং একই সঙ্গে আধুনিক ট্যাঙ্কের ব্যবহার হবে, সবচেয়ে শক্তিশালী যে সেখান মেশিন গানের ব্যবহার হবে। সেখানে কমান্ডোরা সরাসরি যুদ্ধ পরিচালনা করবেন, যারা একেবারে পদাতিক কমান্ডো, যারা একেবারে সরাসরি শত্রুকে ঘায়েল করার জন্য তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করবেন এবং এর সঙ্গে হেলিকপ্টার থেকে বিমান বাহিনীর 2টি যুদ্ধ হেলিকপ্টার এখানে কাজ করবেন, মাধ্যমে যুদ্ধ পরিচালনা করবেন। আসলে পুরোটা একটি রণক্ষেত্র। এই রণক্ষেত্রের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড যদি কেউ আঘাত হানতে চায়, দখল করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী যে প্রস্তুত আছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছর নিয়মিতভাবে প্রশিক্ষণের আয়োজন করে থাকে, গ্রীষ্মকালে হয়, শীতকালে হয়। এখন শীতকালে এই প্রশিক্ষণের একটি অনুশীলন হচ্ছে, বিভিন্ন পদাতিক ডিভিশনে হচ্ছে। আমরা যেখানে আছি এটি মূলত যশোর পদাতিক ডিভিশন, 55 পদাতিক ডিভিশনের অধীনে। এই 55 ডিভিশনের অধীনের সেনা সদস্যরা তারা তাদের রণকৌশলটি প্রয়োগ করবেন এবং এখানের মাধ্যমে যেটি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী তার সক্ষমতা, যুদ্ধকালীন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী তার সক্ষমতা এখানে তার প্রদর্শন করবেন। এবং এখানে প্রধান উপদেষ্টা আর কিছুক্ষণ পরে আসবেন, তিনি হেলিকপ্টার যোগে রওনা দেবেন এবং সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধানও এখানে উপস্থিত থাকবেন এবং তারা সহ সেনা কর্মকর্তারা এই যুদ্ধক্ষেত্রটি প্রদর্শন করবেন। এই ছিল মূলত এই ম্যানুভার অনুশীলন কার্যক্রম থেকে সবশেষ। অনেক রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। পৌষের মাঝামাঝি এসে জেকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে রাজধানী দেশের বেশিরভাগ অঞ্চলে দেখা নেই সূর্যের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত আছেন মিয়া আমিরুল ইসলাম, এছাড়া চুয়াডাঙ্গা থেকে আছেন অনেক চক্রবর্তী, আর বরিশাল থেকে আছেন অমিত হাসান, আর খুলনা থেকে আছেন রামিম চৌধুরী। তবে শুরুতেই চলে যেতে চাই রাজধানীতে, সেখানে আছেন আমিরুল। জানাবেন যে কোথাও কি এখন পর্যন্ত সূর্যের দেখা মিলেছে কিনা, আর কি বলছে আবহাওয়া অধিদপ্তর, জানাবেন। রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে আমরা দেখছিলাম যে শীতের যে তীব্রতা, যার ফলে কিন্তু মানুষের বেশ বেগ পোহাতে হয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরে গিয়ে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের যে শীতের যে আবহাওয়া কিংবা যে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিন্তু বলা চলে এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা, যার ফলে কিন্তু শীতের যে অনুভূতি সেটি কিন্তু একটু বেশি হচ্ছে। এবং আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকেই যারা দিনমজুর এবং সেই সাথে যারা অফিসগামী রয়েছেন তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হয়েছে এবং রাজধানী জুড়ে কিন্তু আমরা সকাল থেকেই সূর্যের দেখা খুব একটা মিলতে দেখিনি। এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখতে চাই, এখন প্রায় বেলা 12:09 হতে চললো, এখন পর্যন্ত সূর্যের যে দেখা সেটা কিন্তু খুব একটা মিলছে না। এবং আবহাওয়া অফিস আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে এই যে অবস্থা বিরাজ করছে সেটি আগামী 2 থেকে 3 দিন সেটি হতে পারে এবং এই যে অবস্থা তথা শৈত্যপ্রবাহের মতো যে একটি আবহাওয়া সেটি এই যে জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এবং এখানটায় জানিয়ে রাখতে চাই কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাসের ফলে কিন্তু শীতের যে তীব্রতা সেটি বেড়ে চলছে। এবং আমরা গতকাল যেটি দেখেছি যে গতকালকের তুলনায় আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে, যার ফলে কিন্তু শীতের অনুভূতি একটু বেশি হচ্ছে। এবং
আপনারা জেনে থাকবেন যে এই যে জানুয়ারি মাস তথা এখন পৌষের যে মাঝামাঝি সময়, সেই মাঝামাঝি সময় কিন্তু শীতের তীব্রতা একটু বেশি থাকে তুলনামূলকভাবে, সেটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে এবং যেটি বলছেন যে এটি শীঘ্রই এটি কমতে শুরু করবে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানটায় আবহাওয়া অফিসে আমাদেরকে যেমনটি বলছিলেন যে এই বিষয়টি শীঘ্রই সমাধান হয়ে যাবে। এবং আমরা সাধারণ জনগণের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই শৈত্যপ্রবাহের ফলে কিন্তু তাদের বেশ বেগ পোহাতে হয়েছে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করতে। তো অনেক এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে সর্বশেষ। এবার চুয়াডাঙ্গায় চলে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক আপনার থেকে জানতে চাই যে চুয়াডাঙ্গায় তো আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তো শীতে কি ধরনের প্রকোপ বাড়ছে রোগের সেটা জানাবেন, আর চিকিৎসকরাই বা এই শীত থেকে বেঁচে থাকার জন্য, রোগবালাই থেকে বাঁচার জন্য কি পরামর্শ দিচ্ছেন? অনেক আসলে তাপমাত্রা গত কয়েকদিন যেমনটা ছিল, তাপমাত্রা ছিল 11 থেকে 12 ঘরে, কিন্তু আজ 9 ঘরে চলে এসেছে। অর্থাৎ চুয়াডাঙ্গায় আজ থেকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মৃদু শৈত্যপ্রবাহ আজ কিন্তু দ্বিতীয় দফায় শুরু হলো। এর আগেও মৃদু শৈত্যপ্রবাহ চলছিল। এই তাপমাত্রা হঠাৎ করেই নামার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়েছে। দুর্ভোগ নিয়ে আসলে রাস্তায় চলাফেরা করেছে। প্রতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ কিন্তু আসলে বাসার বাইরে খুব একটা বেরোয়নি। বাজার ঘাটেও আসলে মানুষজনের উপস্থিতি অনেকটাই কম। বেলা বাড়লে অর্থাৎ 9:30টার পরে আসলে সূর্যের দেখা মিলেছে চুয়াডাঙ্গায়, তবে সেই সূর্যের উত্তাপ কিন্তু তেমন একটা ছিল না। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি, আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা 9 ঘরে আজ থেকে এসেছে। সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে তাপমাত্রা আরো কমে যাবে। অর্থাৎ তাপমাত্রা তখন কিন্তু 8 ঘরে 7 ঘরেও চলে আসবে। তখন কিন্তু চিত্রটা আরো ভয়াবহ হবে চুয়াডাঙ্গায়। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই শীত বাড়ার ফলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত আসলে রোগীরা ভর্তি হচ্ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যায় বেশি। যারা ভর্তি হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই শীতে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সরকারি কম্বলের কথা যদি একটু আমি জানিয়ে রাখি যে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছিল। জেলা প্রশাসক যেমনটি আমাকে জানিয়েছে যে সরকারিভাবে প্রথম দফায় যে কম্বলগুলো আসলে পাওয়া হয়েছিল সেই কম্বলগুলো ইতিমধ্যে বিতরণ করা হয়ে গেছে 4 উপজেলায়। দ্বিতীয় দফায় কম্বল বিতরণের জন্য ইতিমধ্যে চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই কম্বল যদি আসে সেই সরকারি কম্বলগুলো আবার শীতার্ত মানুষের মাঝে আসলে বিতরণ করা হবে। তো সবশেষ মিলে আসলে শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ। দর্শক, মৃদু শৈত্যপ্রবাহ চলছে ঢাকা থেকে, যেমন জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে জেনেছি। খুলনা থেকে রামিম চক্রবর্তী যুক্ত আছেন, তবে তার আগে বরিশালে অমিত আছেন, অমিত হাসান, তার থেকে একটু জানতে চাই যে অমিত জানাবেন যে এই যে শৈত্যপ্রবাহ চলছে এতে করে বরিশালের এই মুহূর্তে যারা খেটে খাওয়া মানুষ তাদের দুর্দশার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং সার্বিক শহর জুড়ে শীতের তীব্রতা বা কেমন? অনেক বছরের শুরুতেই বরিশালে জেঁকে বসেছে শীত এবং সেই তীব্রতা বাড়ার সাথে সাথে বরিশালের যারা নগরবাসী রয়েছে তারা কেউ কেউ শীতের কাপড় কেনার জন্য ছুটছেন, কেউ আগুন জ্বালিয়ে আসলে তাদের শীত নিবারণ করার চেষ্টা করছেন। এবং আকাশ মেঘলা, একই সাথে কুয়াশাচ্ছন্ন রয়েছে, যার কারণে লঞ্চ চলাচল কিছুটা ধীর গতিতে চলছে। এবং একই সাথে যদি একটু জানাই, কিছুক্ষণ আগে আমরা নদীবন্দরে গিয়েছিলাম, সেখানে দেখেছি অনেকেই আগুন জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করছেন। যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিছুটা বিপাকে পড়েছেন, কেননা এই শীত উপেক্ষা করেই তাদের জীবিকার তাগিদে কিন্তু কর্মস্থলে যেতে হচ্ছে কিংবা ভ্যান কিংবা রিক্সা চালাতে হচ্ছে, যার কারণে কিছুটা ভোগান্তিতে তারা পড়ছেন। এবং এই মুহূর্তের চিত্র যদি দেখাই, এই শীতকে ঘিরেই কিন্তু বরিশাল নগরীর সিটি কর্পোরেশন এলাকায় যে শীতের কাপড় চোপড় বিক্রি হচ্ছে সেখানে কিন্তু একটি মানুষের ভিড় দেখা যাচ্ছে। যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন রয়েছে, যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে, তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং শীতের কাপড় কেনায় ব্যস্ত সময় পার করছেন বরিশাল নগরবাসী। এবং আবহাওয়া অফিস বলেছেন যে গত 2 দিন ধরেই শীতের এই তীব্রতাটা বেড়েছে। আজকে 9টা পর্যন্ত বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং এ মৌসুমে 12.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমেছিল। তবে গত 2 দিন ধরে সূর্যের দেখা কিন্তু একদমই পাচ্ছে না
নগরবাসী, এবং যার কারণে শীতের তীব্রতাটা কিন্তু বেড়েছে। গতকালকেও আমরা দেখেছি আবহাওয়ার এরকম একটি অবস্থা, এবং আগামী 2 দিন এই আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশালের আবহাওয়া অফিস। এবং বরিশাল জুড়ে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছে, তবে বেশিরভাগ মানুষই শীত নিবারণের জন্য চেষ্টা করছেন এবং এসব ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন। তো বরিশাল থেকে শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক বরিশালের সবশেষ খোঁজ খবর জানছিলাম শৈত্যপ্রবাহের। এবার একটু খুলনাতে যেতে চাই, সেখানে সহকর্মী রামিম চৌধুরী আছেন। রামিম, জানাবেন যে খুলনা তো সুন্দরবন সংলগ্ন এলাকা, তো সেখানে শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন, এবং সকাল থেকে যে খেটে খাওয়া মানুষ তাদের বা সবশেষ ভোগান্তির খোঁজ খবর আপনার থেকে জানতে চাই। গত কয়েকদিন ধরে দেখেছি আমরা খুলনায় কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে। বিশেষ করে গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু অনেকটাই কমে এসেছে, এবং যার ফলে কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা হয়েছে যে এই যে ঠান্ডাজনিত যে রোগ সেটি কিন্তু বেড়েছে, এবং যার ফলে হাসপাতালগুলোতে কিন্তু বেশি রোগী দেখা দিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি সমস্যা কিন্তু শিশুদের, এবং শিশুরা কিন্তু বেশি সমস্যায় রয়েছেন, কারণ একেবারে নবজাতক থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 বছরের যারা শিশুরা রয়েছেন তাদের কিন্তু বেশ সমস্যায় পড়তে হচ্ছে এই ঠান্ডার কারণে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে খুলনা শিশু হাসপাতালে রয়েছি, এবং এখানে কিন্তু শিশু রোগীর সংখ্যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়েছে। বিশেষ করে আজকে গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 54 জন রোগী ভর্তি হয়েছেন, এবং এই খুলনা শিশু হাসপাতালে কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসেন বা শিশুরা। এবং এখানে এসে আমরা যেটা দেখেছি যে প্রথমত ঠান্ডাজনিত রোগ বলতে কাশি, সর্দি বা যে নিউমোনিয়া রয়েছে তাই সেই সংখ্যক রোগী কিন্তু এখানে অনেকটাই বেশি। এর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে শ্বাসকষ্টের জনিত রোগে কিন্তু শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই ঠান্ডার কারণে। এবং আমরা জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় কিন্তু একজন শিশু নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই খুলনা শিশু হাসপাতালে। তো এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে বিশেষ করে এই শীতের সময়টাতে কিন্তু শিশুদের অনেকটা বেশি সচেতন রাখতে হবে, এবং যদি এই সচেতনতাটা বেশি না থাকে তাহলে কিন্তু শিশুদের বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হয় এবং নানা ধরনের সমস্যায় পড়তে হয়। শুধুমাত্র খুলনা শিশু হাসপাতাল নয়, শিশু হাসপাতালের বাইরেও যে জায়গাগুলো রয়েছে, যে হাসপাতালগুলো রয়েছে, সব জায়গাতে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে এখানকার চিকিৎসকরা বা আমরা বাইরে দেখেছি। তো এই ছিল আমার কাছে অনেক খুলনা থেকে ঠান্ডাজনিত রোগ বা ঠান্ডার সবশেষ খবর। পৌষের মাঝামাঝি এই সময়টাতে এসে শীত জেঁকে বসেছে পুরো দেশ জুড়ে, আর সে বিষয়ে খোঁজ খবর রাখছিলেন ঢাকা, চুয়াডাঙ্গা, বরিশাল বা খুলনা থেকে সহকর্মীরা। সবশেষ যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে বর্ষবরণের রাতে ট্রাক নিয়ে হামলাগুলিতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে টেসলা গাড়ি বিস্ফোরণে প্রাণ গেল আরও একজনের, আহত আরও 7 জন। বড়দিন, নতুন বছর, শীত মৌসুম, এই সব কিছু ঘিরে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের। ইপিবির সর্বশেষ যে তথ্য, সে তথ্য বলছে গেল বছরের তুলনায় এই নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি 6.5%। শুধু নভেম্বরেই প্রবৃদ্ধি 16%-এর বেশি। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ রপ্তানি খাতের নেতৃত্বে তৈরি পোশাক। ক্রেতাদের নানা শর্ত আর বিধিনিষেধ যেখানে সর্বদা ছায়ার মতো, সেই তৈরি পোশাক খাতে পান থেকে চুন খসলেই উদ্বেগ বাড়ে তত। দেশ যখনই উত্তাল হয় তখনই কমে তৈরি পোশাক রপ্তানি। তবে ভিন্নতা দেখা গেছে জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। এ সময় কমেনি, বরং বেড়েছে পোশাক রপ্তানি। তবে বড়দিন ও নতুন বছরে কি পরিমাণ পোশাক রপ্তানি হয়েছে সে তথ্য পাওয়া না গেলেও সার্বিকভাবে প্রবৃদ্ধি হয়েছে। ইপিবি বলছে গেল বছরের তুলনায় চলতি বছরের নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি প্রায় 6.5%, অঙ্কে যা $203 কোটি বেশি। আর অর্থ বছরের হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে প্রবৃদ্ধি হয়েছে 12%-এর বেশি। মাসের হিসাবে গেল বছরের তুলনায় 2024 সালের এপ্রিল ও জুন বাদে প্রতি মাসেই বেড়েছে পোশাক রপ্তানি।
রাজনৈতিক অস্থিরতা, শিল্পাঞ্চলে একের পর এক শ্রমিক বিক্ষোভ, এই খাতে উৎপাদন কমার মাঝেও রপ্তানি আয়ের এমন নজির কমই দেখা গেছে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সামগ্রিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। যে বায়াররা বছরের পর বছর আমাদের এখানে কাজ করছে, চাইলেই কিন্তু রাতারাতি তার অন্য জায়গায় চলে যায় না এবং যেতে পারে না, কিন্তু রিপিটেডলি তারা আমাদেরকে সতর্ক করেছে যে এই ধরনের যদি আনরুলি সিচুয়েশন বজায় থাকে তাহলে কিন্তু আমরা অন্য জায়গায় খুঁজব। বাংলাদেশে কখন নির্বাচন হবে এবং নির্বাচন পূর্ববর্তী কোনো সহিংসতা আবার হয় কি না, এবং এখানে অর্ডার প্লেস করার পরে আমরা সঠিক সময়ে আমাদের পণ্যগুলা ওরা শিপমেন্ট করতে পারবে কি না, সেই ধরনের একটা শঙ্কার মধ্যে কিন্তু বায়াররা এখন আছে। মূলত তৈরি পোশাকের ক্রয়াদেশ 4 থেকে 5 মাস হাতে রেখেই দিয়ে থাকেন ক্রেতারা। সেই হিসাবে আগামী বসন্ত ও গ্রীষ্মকালে ভালো ফরমায়েশ পেয়েছেন ব্যবসায়ীরা। তাই ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও আশাবাদী রপ্তানিকারকরা। দেশে তৈরি পোশাকের সবচেয়ে বেশি ক্রয়াদেশ আসে শীত মৌসুমে। একই সময়ে খ্রিস্টীয় ধর্মের বড়দিন ও নতুন বছরে সে আদেশ বেড়ে যায় কয়েক গুণ। তবে এবছর 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তিত প্রেক্ষাপট ও শ্রমিক অসন্তোষে ক্রয়াদেশ ঠিকঠাক থাকলেও পণ্য শিপমেন্টে বেগ পেতে হয়েছে রপ্তানিকারকদের। জুলাই বিপ্লবের সময় আমরা কিছুদিন কাজ করতে পারিনি, কিন্তু পরবর্তীকালে আমরা অতিরিক্ত কাজ করে বা এয়ারে হলেও আমরা শিপমেন্ট করতে পারছি। এই ক্রিসমাস বা নিউ ইয়ার্সে নট নেসেসারিলি অলওয়েজ ফ্যাশন আইটেম বিক্রি হয়, এখানে কিছু বেসিক আইটেমও বিক্রি হয়। সো বাইরের সেলফ যদি খালি হয়ে যায় তারা আমাদেরকে অর্ডার দিবে। গত বছরের আগের বছরের নভেম্বরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন এই বছরের নভেম্বরের সাথে, তাহলে সেটা আছে আপনার 10% গ্রোথ। $1 বিলিয়ন মতো পণ্য আমরা সঠিক সময়ে আমরা রপ্তানি করতে পারিনি, যেই পণ্যগুলো পরবর্তীতে আমরা ডিসকাউন্ট এবং এয়ার করে বায়ারদের কাছে পৌঁছাতে বাধ্য হয়েছে। দেশে যত বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে তত বড় বাণিজ্যিক সংকট তৈরি হয়নি বলে মনে করেন অর্থনীতিবিদরা। পোশাক উৎপাদনের সক্ষমতায় বাংলাদেশ অন্য দেশের তুলনায় এগিয়ে থাকায় ক্রয়াদেশ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা। কেউ কেউ ভয় পেয়েছেন যে হয়তো আরও সময় লাগবে যে ব্যবসা বাণিজ্য আস্তে ফিরে আসতে, কিন্তু সেই পরিবেশটা কিন্তু অসম্ভব ভালোভাবে কিন্তু উন্নত হয়েছে। পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে যদি আমাদের গার্মেন্টসের যদি দাম চিন্তা করেন, আমরা তো 20 থেকে 30% কম দামে আমাদের পণ্য বিক্রি হয়। যারা রপ্তানিকারক আছেন তারা বলছেন, তারা দেখেছেন যে অর্ডারটা বেড়েছে। সামনের মাসগুলোতে আমরা দেখব যে তৈরি পোশাকের যে রপ্তানি সেটা কিন্তু বাংলাদেশ থেকে বাড়বে। রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ক্রেতাদের আস্থা ফেরানোর পাশাপাশি দেশে রাজনৈতিক স্থিতিশীলতার দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। অর্থবছরের প্রথম 6 মাসে যেখানে 2,300 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে আগের বছরের রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 35,902 কোটি টাকা। বছর জুড়ে রাজনৈতিক যে অস্থিরতা আর ব্যাংকের যে তারল্য সংকট, এই সবকিছু মিলিয়ে আমদানি কমেছে ঠিকই, তবে ডলার বাজার ও কাস্টমসের নানা পদক্ষেপে রাজস্ব আয় বেড়েছে বলে দাবি করছেন কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে বাকিটা জানাচ্ছেন হোসেন জিয়াদ। চট্টগ্রাম বন্দর দেশে এককভাবে রাজস্বের সবচেয়ে বড় যোগানদাতা। এখানে আসা আমদানি রপ্তানি পণ্য থেকে শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। 2024-25 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা, যেখানে চট্টগ্রাম কাস্টম হাউসের আদায়ের লক্ষ্য 83,000 কোটি, অর্থাৎ এককভাবে প্রায় 17% রাজস্ব যোগান দেয় বন্দর ও কাস্টমস। এই অর্থ বছরের শুরুতে জুলাই বিপ্লব, রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট সহ নানা কারণে বিপর্যস্ত ছিল অর্থনীতি ও বাণিজ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের চাইতে খাদ্যশস্য আমদানি কমেছে 7%, শিল্প কারখানার যন্ত্রপাতি 25%, চিনি 35%, সার 30%, তেল জাতীয় পদার্থ 13%। তবে আমদানি কমার এমন চিত্রের পরও রাজস্ব আদায়ের রেকর্ড ভাঙল চট্টগ্রাম কাস্টম হাউস। গেল বছরের চেয়ে প্রথম 6 মাসে 2300 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। তথ্য বলছে, গেল বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 33,521 কোটি টাকা, সেখানে এবছর হয়েছে 35,903 কোটি টাকা, প্রবৃদ্ধি প্রায় 7%। কাস্টমস কর্মকর্তারা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধি ও পড়ে থাকা পণ্যের নিলাম বাড়ায় বেড়েছে রাজস্ব আদায়।
আমাদের গত বছর ডিসেম্বর মাসে আমাদের আদায় ছিল 5,100 কোটি টাকা, সেই হিসাবে আমরা এই বছর আদায় করতে পেরেছি অলরেডি এটা 6,500 কোটি টাকা এক্সিট করেছে। সো শুধু ডিসেম্বর মাসে আমাদের গ্রোথ 28%-এর বেশি আছে। ডিসেম্বর মাসে তো আমাদের ট্রেন্ড আমরা ভালো দেখছি, ডিসেম্বরের ট্রেন্ডটা আমাদের রেভিনিউ যেই আছে সেটা আমাদের ভালো দেখছি, বা আশা করি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তো টার্গেটের কাছাকাছি যেতে পারবো। রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে বছরের শেষ মাসে। তথ্য বলছে শুধু ডিসেম্বর মাসেই রাজস্ব আদায় হয়েছে 6,500 কোটি টাকা, প্রবৃদ্ধি প্রায় 28%। ব্যবসায়ীরা বলছেন বছর শেষে ডলার সংকট কমায় আমদানি খানিকটা বেড়েছে। এখানে যেই বিল অফ এন্ট্রিগুলি আসে এগুলি যদি দিনে দিনে শুল্কায়নের একটা পদক্ষেপ গ্রহণ করেন কাস্টম হাউস, এবং ছোটোখাটো দেখা যায় যে ত্রুটি নিয়ে দীর্ঘদিন ধরে ফাইল চালাচালি হয়, এই বিষয়গুলি যদি এড়িয়ে চলে আমার মনে হয় রেভিনিউতে আরও গতি আসবে। রাজস্ব আদায় গেল বছরের চেয়ে বাড়লেও এখনও লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রা ছিল 45,000 কোটি টাকা, তার চেয়ে প্রায় 5,000 কোটি টাকা পিছিয়ে আছে দেশের রাজস্ব আদায়ের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠান। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করা সহ 3 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল 10টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর আগে 9:50 থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সকলকে বের হওয়ার আহ্বান জানান, তবে প্রশাসন ভবনের বেশিরভাগ কর্মকর্তারাই ভেতরে থেকে গিয়েছেন। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আর এর আগে গতকাল দুপুরে পোষ্য কোটা 4% থেকে কমিয়ে 1% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বুধবার রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত জাগরণ ভোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে দ্বিতীয় দফায় জামিন নামঞ্জুর হলো চিন্ময় দাসের। উভয় পক্ষের শুনানি শেষে সকাল 11:30টায় এই আদেশ দেন মহানগর দায়রা জজের বিচারক সাইফুল ইসলাম। রায়ের পর চট্টগ্রাম আদালতে মিছিল করেন আইনজীবীরা। এই সময় চিন্ময় কৃষ্ণের উপযুক্ত শাস্তি, আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতার এবং এই হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবিও জানানো হয়। আদেশে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন আসামি পক্ষের আইনজীবী। তবে জামিন শুনানির এই মামলায় আজ নিরাপত্তা বিবেচনায় চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হয়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইলন মাস্কের মালিকানাধীন টেসলা কোম্পানির একটি গাড়িতে বিস্ফোরণে একজন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 7 জন। লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলের সামনে এই ঘটনা ঘটে। মাস্কের দাবি বোমার আঘাতে গাড়িটি বিস্ফোরণ হয়েছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছে FBI। তবে এর সঙ্গে অর্লিন্সের যে ট্রাক হামলার ঘটনা, সেই ঘটনার কোনো যোগসূত্র আছে কি না তা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 2023 সালে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত প্রথম পিকআপ সাইবার ট্রাক বাজারে আনে ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। উচ্চ অ্যাক্সেলারেশন প্রযুক্তির এই গাড়ি আরোহীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ঘন্টায় সর্বোচ্চ 400 থেকে 800 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে গাড়িটি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর লক্ষ্যে সাইবার ট্রাক বাজারজাত করেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটল। স্থানীয় সময় বুধবার সকাল 9টার দিকে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন, আহত হন আরও বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে হোটেলের সামনে পার্ক করা গাড়িটি হুট করেই বিস্ফোরিত হয়। এরপরই এতে আগুন ধরে যায়। পরপর 3টি বিস্ফোরণের শব্দ হয়। তাদের ধারণা গাড়ির ভেতরে আতশবাজি বা বিস্ফোরক দ্রব্য ছিল। টেসলা প্রধান ইলন মাস্কের দাবি, বিস্ফোরণ হওয়ার মতো কোনো ত্রুটি গাড়ির মধ্যে ছিল না। এটি সন্ত্রাসী হামলা হতে পারে। বোমার আঘাতেও বিস্ফোরণ হতে পারে গাড়িটিতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়েছেন। তার আশঙ্কা, নিউ অর্লিন্সের ট্রাক হামলার সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে FBI।
We're tracking the explosion of a Cybertruck outside the Trump Hotel in Las Vegas. Law enforcement and the intelligence community are investigating this as well, including whether there's any possible connection with the attack in New Orleans. তবে এফবিআই এর মতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। লাস ভেগাসের পুলিশ বলছে এর সঙ্গে আইএস বা নিউ অর্লিন্সের ঘটনার যোগসূত্র থাকার ব্যাপারে কোনো ইঙ্গিত মেলেনি। সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তাও স্পষ্ট নয়। ISIS, and I will tell you that we don't have any indication of that here in Las Vegas. No overt ISIS flag as was seen in New Orleans. But again, we are investigating every aspect of this. We believe this is an isolated incident. We do not believe that there's a bunch of folks out there supporting this or helping this, and we don't believe that there's any other danger to the community right now. এর আগেও টেসলার নির্মিত বেশ কয়েকটি সাইবার ট্রাক দুর্ঘটনায় পড়েছে, তবে এতে গাড়ি বা এর আরোহীদের তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে বৈদ্যুতিক গাড়ির ইঞ্জিনের আগুন অন্যান্য গাড়ি থেকে ভিন্নভাবে জ্বলে, যা দীর্ঘ সময় স্থায়ী হয় এবং নেভানো অনেক কঠিন হয়ে পড়ে। তানভীর জনি, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সে বর্ষবরণ উদযাপনের ভিড়ে ট্রাক নিয়ে ভয়াবহ হামলায় সন্দেহভাজন ব্যক্তিসহ অন্তত 15 জন নিহত হয়েছেন এবং 35 জনের মতো আহত হয়েছেন। হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার বলে জানিয়েছেন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তিনি টেক্সাসে বসবাসকারী মার্কিন নাগরিক ছিলেন। পেন্টাগন জানিয়েছে 2007 সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। 2020 সালে তিনি আর্মি রিজার্ভ থেকে পদত্যাগ করেছিলেন। স্থানীয় সময় বুধবার রাত 3:15 নিউ অর্লিন্সের বারবন স্ট্রিটে চালানো হামলায় ব্যবহার করা গাড়িটিতে ICS এর পতাকা পাওয়ার দাবি করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে FBI। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। খসড়া তালিকায় ভোটার বেড়েছে 18 লাখ। আপত্তি জানানোর শেষ তারিখ 17 জানুয়ারি। 2 মার্চ চূড়ান্ত তালিকা। নিজের জন্য নয়, জনস্বার্থে কাজ করতে হবে। সমাজসেবা দিবসে প্রধান উপদেষ্টা ওয়াকাথন উদ্বোধন। কুয়াশার চাদরে রাজধানী, দেশের বেশিরভাগ অঞ্চলে দেখা নেই সূর্যের। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস। অস্থিরতা সত্ত্বেও পোশাক রপ্তানিতে সার্বিক প্রবৃদ্ধি 6.5%। রাজস্ব আদায়ে রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম কাস্টম। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।